আমি এবার বইটা যিনি অনুবাদ করেছেন ফরহান জামান সম্পর্কে একটু এই বইটাতে দেওয়া আছে ওটা একটু পড়তে চাই। ফরহান জামানের জন্ম 1983 সালে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায়। ব্যবস্থাপনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর, বর্তমানে একটি বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপক হিসেবে কর্মরত। পা বাড়ালেই পথ বিশ্বাস ধারণ করে দেশের পাহাড়ি বিচরণ অনেকদিন ধরে। হিমালয়ের বরফে পায়ে খড়ি 2014 সালে। দুটি ট্রেকিং পিকের শিখর ছুঁয়ে পরের বছর ফের হিমালয়ে। এরপর থেকে বারংবার হিমালয়ে ফিরেছেন, সে তো স্বপ্ন পূরণে নেয়। পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্সের প্রতিষ্ঠাকালীন সদস্য এবং সাবেক সভাপতি। পাহাড় পর্বতে ঘুরে বেড়ানোর পাশাপাশি পর্বতারোহণ ইতিহাস নিয়ে আছে প্রচন্ড আগ্রহ। ইতিহাসের পাতা উল্টে সে যুগের পর্বতারোহণের ইতিহাস এবং ভূগোল জানার কাজে প্রায়ই নিজেকে সমর্পণ করেন। দীর্ঘ 1 দশক ধরে বিশ্বের নানা প্রান্তের পর্বতারোহণের খবর ও ইতিহাস ক্লাবের ফেসবুক পেজ এবং নিজের ব্লগে নিয়মিত জানান বাংলা ভাষাভাষী পর্বতারোহণ মহলকে। এর বাইরে দেশ বিদেশে নিয়মিত ম্যারাথন এবং আলট্রা ম্যারাথন দৌড়ের পাশাপাশি যুক্ত আছেন দৌড় এবং ক্লাইম্বিং প্রতিযোগিতা আয়োজনে। পর্বতারোহণের অন্তরালে তার প্রথম অনুষ্ঠিত গ্রন্থ। এই বইটার এবার আপনার পার্সপেক্টিভে এই বইটার গল্প শুনবো আপনার থেকে, এবং ওটাও জানতে চাই যে এই বইটা কিভাবে আপনার হাতে আসলো, সেই গল্পগুলো জানতে চাই। ধন্যবাদ, শুভ সন্ধ্যা। আসলে আমি পর্দার পিছনের মানুষ, আমাকে আজকে পর্দার সামনে আসতে হলো। মূলত আমি যখন থেকে এই বাংলা বিভিন্ন নিউজ, বিভিন্ন কিছু, বিভিন্ন খবর, বিভিন্ন ইতিহাস যখন থেকে বাংলায় অনুবাদ করা শুরু করি, এটা আমার দীর্ঘদিনের এখন নেশা হয়ে গেছে। সালিহিন যেটা বলছে নেসেসিটি পর্বতারোহণ, আমার কাছে ওয়ান কাইন্ড অফ এটা নেসেসিটি। এটা সালিহিনও জানে, এই জন্য রাত বিরাতে বিরক্ত করতে করতে এই বই বের করেছে আমার হাত থেকে। তো এই নেসেসিটিটা বেসিক্যালি শুরু হয় আমি যে বাংলা ভাষায় যে প্রথম বইটি পড়েছি অনুবাদ গ্রন্থ, সেটা হচ্ছে পর্বতের নেশা অদম্য প্রাণ। সেটার যিনি লিখেছেন সে সজল ভাইয়ের আরেক এভারেস্টকে আপনারা দেখতে পাচ্ছেন, তার পাশে আজকে বসেছিলাম। ভাবির সজল ভাইয়ের ওই বইটা দেখেই মূলত আমার পড়ার পর আগ্রহ জন্মায় এটার ব্যাপারে। আর যার হাতে সেই যে বইয়ে শুনলেন এখন 2014 সাল থেকে সেই যার হাতে শুরু সবকিছু, তিনিও পাশে বসেছিলেন। এইরকম দুইজন মানুষের পাশে বসতে পারে আসলে একটু নার্ভাস হয়ে লাগছে। এতক্ষণ ধরে বসেছিলাম 2 ঘন্টা। সো 2000 আমার কথা তো একটু করে শুনলেন ছোট মানুষ। 2014 সালে যখন ক্লাবটা প্রতিষ্ঠা করি, এরপর একটা ফেসবুক পেজ ওপেন করি, যেটাতে এখন আমার শখ হচ্ছে বিভিন্ন কিছু নিউজ পড়া। তো নিউজটা আমি বিভিন্ন ভাষা থেকে পড়ি। স্বাভাবিক যে যেটা করতাম সেটা হচ্ছে গুগল ট্রান্সলেটর ইউজ করতাম। গুগল ট্রান্সলেটর ইউজ করে বাংলা ভাষাতে কোথাও কিছু পাওয়া যায় না। কলকাতাতেও আপনারা জানেন, খুবই বাংলাদেশে আমি বলবো কলকাতাতে যদিও অনেক বেশি মাউন্টেনিয়ার, কিন্তু বাংলাদেশের মাউন্টেনিয়ার বাংলাতে অনেক বেশি রিচ আমার ধারণা এখানে পাওয়া যায় না। সো আমি এগুলা করতাম কি, এখন আচ্ছা ভাবলাম যে নিজে তো পড়ি, এখন এটারও তো গুগল ট্রান্সলেটরের ভাষা কেমন কেমন হয়ে যায়। সো একটু অন্যভাবে চেষ্টা করি। তো এটার মাধ্যমে হতে পারে যে ক্লাবের পেজটা, যেহেতু এটা বেশ কিছু ফলোয়ার আছে, এটা নিজের মতো করে সাজানো শুরু করলাম। সাজাতে সাজাতে ছোট ছোট পোস্ট করতে 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 তারপর আমার সাথে দেবাশিস ছিল, বাবর ছিল, আমার ক্লাবের মেম্বার, যারা বই লেগেছে আমার আগে, অদ্রি থেকে প্রকাশিত হয়েছে। তারা বললো যে বই বের কর, বই বের কর, বই বের কর। আমার আর বই বের করা হয় না, কারণ ওই ছোট পোস্ট পর্যন্তই আমার মনে হয় আমার ধর, ওই যে বললাম পর্দার পিছনের লোক। এরপর যেটা হলো, এটা হচ্ছে একদিন হঠাৎ করে আমার বন্ধুই দেবাশিস, আমার সাথে যে ক্লাবের প্রতিষ্ঠাতা এবং এর আগে অদ্রি থেকে ভিউ ফ্রম দ্য সামিট এডমন্ড হিলারির উপর জীবনী গ্রন্থ, সেটা প্রকাশিত হয়েছে, আপনারা অনেকে জানেন। সে একটা প্রজেক্ট করলো, ভার্টিক্যাল ড্রিমার্স থেকে 6 জন পাবলিক সিলেক্ট করলো, 6 জন থেকে 2 জন 2 জন করে করে টিম করে দিয়ে একটা একটা করে বই দিয়ে দিল, যে তোমরা বই সিলেক্ট করে নাও, 2 জন মিলে একটা অনুবাদ করো, একজন যখন পারছো না। এখন দেবাশিস আর আরেকজন করলো, বাবর আর সতীশ আর আমি আর অপরাজিতা, এই হলো। সো অলরেডি বাবর এবং সতীশের যেটা সুদীপ্তের যেটা প্রজেক্ট, সেটা তাও অদ্রি থেকে প্রকাশিত হয়েছে, ম্যালোরিয়ান এভারেস্ট এটা, এবং হিউজ মোটামুটি মনে হয় জনপ্রিয়তা পেয়েছে বাবরের বইটি। এরপর আমারটা, আমি আই চুজ টু ক্লাইম্ব অপরাজিতার সাথে বাবু ভাই অনেক দূর এগিয়ে নিয়ে গেলাম। দুজন কাজ করছি, প্রায় প্রাইমারি ড্রাফট শেষ দুজনের। এই অবস্থায় আমি নিজেকে, যদিও আমাকে কোথাও কোথাও পরিচয় দেওয়া হয় পর্বতারোহী, আসলে আমি পর্বতারোহী হিসেবে নিজে পরিচয় দিতে চাই না। আমি বলতে পারি যে এখন একটা জায়গায় গিয়ে পৌঁছেছি যে এখানে হচ্ছে
ফ্যামিলি বা অন্যান্য কারণে পর্বতারোহী পরিচর্যায় একজন পর্বতারোহণকে প্রমোটার বলতে পারি, বা তরুণদেরকে উৎসাহিত করার কাজটা করি মূলত। সো যে তরুণদেরকে এতদিন পর্যন্ত আমি বলছি যে পাহাড়ে যা, ফ্যামিলি টেমিলি এগুলো বাদ দে, এগুলো চিন্তা করার দরকার নেই, পাহাড়ে যা যা যা, এগুলা ফ্যামিলি, বিয়ে করিস না, বাবর যখন বিয়ে করতে চায় বলি যে বিয়ে করিস না, এই করিস না, সেই করিস না, এটা দরকার নাই, পাহাড় চল। তো এই ধরনের কাজ কারবার যে লোকটা আমি করে থাকি, এবং একটা বাবরের বন্ধু বান্ধবের মধ্যে একটা খুব একটা প্রচলিত আছে যে বাবরকে যদি কেউ বিয়ে করতে হয় তাহলে ফরন ভাই লাশের উপর দিয়ে যেতে হবে, কারণ একটা মাউন্টেনিয়ার হত্যা ফরন ভাই মেনে নিতে পারবে না। এই আমি মানুষটা যখন হঠাৎ করে আমি এই বইটা একদিন করলো কি, দেবাশিস মাঝখানে কিছু ওই বই সাপ্লাই দেওয়া শুরু করলো, সে তার ওই প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটা অনলাইন ফেসবুক পেজ করে সে কিছু বই সাপ্লাই দিত বিভিন্ন জায়গায়। সে একদিন হোয়ার দ্য মাউন্টেন কাশির শ্যাডো বইটা তারপর ওই সংগঠনের পক্ষ থেকে আমাকে গিফট করলো। গিফট করার পর আমি বইটা পড়লাম। এটা হচ্ছে ওই বইটা লেখার আমার যেটা পাণ্ডুলিপির কাজ চলছিল ওইটার মাঝখানে এই বইটা পড়লাম। এই বইটা পড়ার পর আমি অতটুকু আই চুজ টু ক্লাইম থামালাম। আমার কাছে এই বইটা পড়ে মনে হলো, একে তো আমি যেহেতু হিস্ট্রি পাগল লোক, এটার প্রতিটা পাতায় পাতায় হিস্ট্রি। যারা একজন মাউন্টেনিয়ার হয়তো বা একটা জীবনী গ্রন্থ পাবে, একটা বই পড়ে 2-3টা মাউন্টেনিয়ারের গল্প জানবে, 2-3টা পাহাড়ের গল্প জানবে। এখান থেকে আপনি 14টা না, আপনি 28টা না, আরো অনেক বেশি 140টা পিকের নাম জানবেন, আপনি হাজার হাজার মাউন্টেনিয়ারের কথা জানবেন। এছাড়া আমি যাদেরকে প্রমোট করি তাদেরও যে সতর্ক হওয়া দরকার, তাদের যে অপোজিট এন্ডে একটা আছে। আমি এই কথাটা আসলে বাড়াবো না, এটা শুরু থেকে সেই 4:30 থেকেই সবাই শুনে যাচ্ছেন। প্রতিটা পাতায় পাতায় কিন্তু এই গল্পগুলো, অনেকগুলো কোশ্চেন আছে শৈলবাবীর কাছে, অনেকগুলো কোশ্চেন সালিহিনের কাছে, এ প্রত্যেকটা উত্তর কিন্তু এই বইয়ের পাতায় পাতায় দেয়া বিভিন্ন পার্সপেক্টিভ থেকে। একজন কখনোই মানে এটা যে কোনো সায়েন্স না যে আমি সত্যি। সো বিভিন্ন পার্সপেক্টিভ থেকে দেখা, এখান থেকে আমি নিজের যেটা হয় আমি নিজে প্রথমে বুঝতে পারলাম। আমি যখন বইতে একটি অনুবাদকের যেটা ভূমিকা আছে এখানেই প্রথম গল্পটা আছে। 2014 সালে যখন প্রথম নেপাল হিমালয়ে অভিযানে যাই, আমি পাত্তাই দিই না। আমি এর আগে বান্দরবন ঘুরার সময় অনেক হয়েছে যে বান্দরবনে আমি 14 দিন ঘুরে বের হয়ে এসেছি আলীকদম থেকে যখন বের হয়ে আমি প্রথম নেটওয়ার্কটা পাই, মোবাইলের নেটওয়ার্ক পাই, ওই সময় যেটা হয় সেই সময় খবর আসে আমার চাচা মারা গেছে, চাচার মৃত্যু হয়েছে। ওইখান থেকে পাহাড়ে দৌড়াতে দৌড়াতে এসে আলীকদমের চান্দের গাড়িগুলার একটা কলার গাড়ি যাচ্ছিল, ওইখান থেকে বাকি সবাইকে ছেড়ে আমি কলার গাড়ির দড়ি ধরে ঝুলে এসে আমার চাচার লাস্টে জানাজার ওইখানে গিয়ে পৌঁছেছিলাম। এইটা একটা। বরতলিতে সালিহিন ওই র্যাংথ্লাং অভিযানে গিয়ে ওইখান থেকেও ঘুরতে ঘুরতে এই পিক সম্পর্কে ভালো আইডিয়া আছে, ওইখানে অনেক দূর ঘুরতে হয়। ঘুরতে ঘুরতে যখন একটা জায়গায় নেটওয়ার্ক পেলাম ওই সময় শুনতেছি আমার আরেক চাচা আইসিইউতে। ওই অবস্থাতেও আমাকে ফ্যামিলির জন্য ওইখান থেকেই এক প্রকার দৌড়াতে দৌড়াতে আমি বরথলি টু চিটাং মনে হয় একদিনে পৌঁছাই চাচার জন্য। কিন্তু তখনও বুঝিনি। আমার বাবা যখন বলে, আমার বাবা প্রায় সময় বলতো দেখা যাবে কি আমি যদি কখনো মারা যাই দেখা যাবে আমার 4 দিন হয়ে গেছে, হয়তো আমার ছেলে 40-এর সময় আসবে, ফিরবে। তো তখনও আসলে ব্যাপারটাকে এইভাবে করে ফিল করতে পারতাম না আসলে কজটা কি বা আমি কেন যাই, আমার পিছনের লজিকটা কি, আমার বাবা যে আমাকে মানা করে এই পিছনের লজিকটা কি। এখান থেকে যেটা আসলো 2014 সালে যখন ওই যে বললাম নেপালে গেলাম, ওই সময় হুদহুদ নামে একটা ঝড় হিমালয়ে করলো। তা আমি তো স্বাভাবিক, আমি বাসায় বাবুয়া একটু বলছিলেন ফ্যামিলি একটু আইডিয়া দিয়ে রাখা দরকার, আমরা আসলে কি করি, কি হতে পারে এটা। তা আমার ফ্যামিলি ততদিনে অভ্যস্ত যে আসলে কি হতে পারে। এই ছেলে বান্দরবনে যায়, বান্দরবনে গেলে যখন 15 দিনে পাওয়া যায় না এর, তাহলে কি হতে পারে, কখন আমাকে কয়দিনের ভিতর না পেলে তারা খবর চিন্তা করা শুরু করবে, এটাও বলে যেতাম। আমার আব্বা আম্মা শুরুতে অভ্যস্ত ছিল না, চাচারা বলতো যে না একটু দেখো কোনো নেশা টাশা করতেছে কিনা বা কোনো খারাপ সঙ্গে পড়লো কিনা, আবার এইদিকে কতগুলা জঙ্গি সংগঠন হয়েছে, জঙ্গি সংগঠনে জুড়লো কিনা, দেখে কি আমার ভেরিফাই করে দেখলো যে না আসলে এগুলো কিছুই না। আমার স্কুলের 2জন বন্ধু আছে এখানে একেবারে প্রায় আমাদের পিচিকালের, এরাও আসলে এই ব্যাপারটা নিয়ে ইয়াতে না। সো আমাকে এই রূপটা দেখেই নেই, লুকাই চুরাই যা যা করতে পারছি আর কি। সো যেটা বলছিলাম, নেপালেও এভাবে করে আমি তো ফোন দিচ্ছি না, আমার সাথে একজন আরিফ ছিল, সে প্রায় প্রতিদিনই ফোন দিত, কিন্তু আমি ফোন দিই না। হঠাৎ করে একদিন ফিরে টিরে যখন ফোন দিলাম তখন থেকে আমার আম্মা সেই কান্না করছে। তখন আমি বুঝতে পারিনি আসলে বলে কান্না করার কি দরকার, কিন্তু এই বইটা পড়তে গিয়ে আমি বুঝতে পেরেছি আমার আম্মা কেন কান্না করেছে, আমার বাবা কেন বলেছে সে আমার 40 দিন আমার ছেলে হয়তো বা থাকবে না, বা আমার মৃত্যুর সময় হয়তো আমার ছেলে থাকবে না বাসায়। সাথে সাথে এও বুঝতে পেরেছি যে
এটা হচ্ছে তার মানে কি, আপনারা যারা এখানে নিশ্চয়ই সবাই পর্বতারোহী অনেক আছেন, পরিবারের মেম্বাররা এসেছেন, আপনাদের দিকে আমাদের কি চিন্তা করা উচিত? আমরা যারা সালেহিনরা আছে, মাহি আছে, শাইলাবিতি আছে, আমরা যারা করি, তারা আসলে জাফর আছে, আমরা যারা করি, আমাদের আসলে যে আপনাদের কথাটাও চিন্তা করা উচিত, আপনাদের পার্সপেক্টিভটাও চিন্তা করা উচিত। আমরা যে ঘরে যে একজন শৈলীকে রেখে যাচ্ছি, এটাও যে আমাদের চিন্তা করা উচিত। আর সাথে সাথে আপনাদেরও এটা চিন্তা করা উচিত যে বৈচিত্র্য আছে বলেই পৃথিবী সুন্দর, আমরাই বৈচিত্র্যময় প্রাণী, আমাদেরকেও মেনে নিন। এইখানে একটা কথা আছে, এখানে বারবার একটা কথা জিজ্ঞেস করা হচ্ছিল, নওশীন জিজ্ঞেস করছিল কেন 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 এই টাইপের একটা, এখানে একটা বলা আছে যে ভালোবাসা হচ্ছে একটা উদ্ভিদের মতো, আপনি যখন এই শাখা পোশাকা কেটে ফেলবেন তখন উদ্ভিদটা সুন্দর থাকবে না। সো আমাদের থেকে ওই জিনিসটা ছিনাই নিয়েন না, আমরাও চেষ্টা করবো যে আপনাদের থেকে যাতে একবার ছিনায় না। আমার কাছে যেটা মনে হয় যে সবকিছু লাউড এন্ড ক্লিয়ার হওয়া উচিত, যে কোনো কিছু সম্পর্কে জড়ানোর সময় সবকিছু লাউড এন্ড ক্লিয়ার হওয়া উচিত। আমি নিজের ক্ষেত্রে, আমার পরিবার, আমার ফ্যামিলি, সবার ক্ষেত্রে আমি কি করি, আমি কোথায় যাই, আমি কি করছি, আমি ক্লিয়ার। দেনও আমার টাইম শিডিউল জানে, এই ভিতর করতে হবে, এই ভিতর করতে হবে না, এবং আমি যার সাথে জীবনসঙ্গী হিসেবে যাকে আমি গ্রহণ করেছি তাকে বিয়ের আগে আমার টার্মস এন্ড কন্ডিশন ফুল ক্লিয়ার। এখানে অ্যাকচুয়ালি মাউন্টেনিয়ার দিকে সংজ্ঞায়িত করা হয়েছে অ্যাড্রেনালিন জাঙ্কি। আমরা হচ্ছি বেসিক্যালি যারা এই কাজটা করি তারা হচ্ছে জাঙ্কি, আমাদের ডোপামিন নিঃসৃত হয়, আমাদের যখন নিঃসৃত হয় আমরা আর কিছুই বুঝি না। এই আমার কথাই ধরেন, আপনি আমাকে চিনেন দৌড়বিদ হিসেবে। যখন কোভিড আসলো দেশে, যখন আমি দৌড়াতাম না, আমি 2019 সাল পর্যন্ত পাহাড়ে চড়ে বহুত দিন, বান্দরবনে ট্রেকিং করে অনেকদিন, কিন্তু দৌড়াতাম না। 2019 সালে যখন কোভিড এসে সবকিছু থামিয়ে দিল, তখন আমি দৌড় শুরু করি। কিন্তু এই 5-10 কিলোমিটার আমার মন ভরে না। আপনি জানেন 50 কিলোমিটার শুরু করছি, তারপরে 100 কিলোমিটার দিলাম, তারপরে এবার 161 দিতে গেলাম। আয়োজক মহোদয়রা এখানে বসে আছেন অনেকে। সো এইটা হচ্ছে মানে আমাদেরকে আসলে কিছু একটা কিক করতে হয়, কিক না করলে আমরা বাঁচবো না, তখন আপনারও আমাকে ভালো লাগবে না, এইটাই হচ্ছে ব্যাপারটা। আচ্ছা, আমি মনে হয় আপুর একটু ইয়ে করি, আমি আসলে আজকে তো অনুবাদক হিসেবে আছি, আমি মনে হয় অনুবাদক হিসেবে থাকা উচিত। আমি যেদিন আমার বইটা মূলত হয়েছে মাউন্টেনিয়ার সামিট, এখানে 2 তলাতে একটা প্রোগ্রাম হয়েছিল, ওইখানেই হচ্ছে এর আগে পর্যন্ত কিন্তু আমি বইটা নিয়ে সিরিয়াসলি, যদিও আমি অনুবাদ দুটো করে ফেলেছি, এবং অ্যাকচুয়ালি বইয়ের কথাতে আসছিলাম 2000 কত সালে, এটা 2020 সাল নাগাদ মনে হয় বইটারে আমি প্রথম হাতে পাওয়ার পর আমি অনুবাদটা প্রথমে করে ফেলেছিলাম। করে ফেলার পর আমাদের দীপ্তিমান জিতু কথা অনেকে জানেন, যে ক্যান্সারে ভুগে করলো, সে যখন ক্যান্সারে ভুগে, হি ওয়াজ ভেরি ক্লোজ টু মাই হার্ট। আমার এখনো তার কথা ভাবলে অন্যরকম ফিল হয়। সে যখন মারা যায়, তখন হচ্ছে মারা যাওয়ার আগে তার ফান্ড রেজিং প্লাস তার চিকিৎসার বিভিন্ন পারপাসে যখন দৌড়াদৌড়ি শুরু হয়, এবং তার মৃত্যু পরবর্তী যে শকটা অ্যাবজর্ব করতে আমার মোটামুটি বছর খানিক, আমার এই পুরো জিতু প্রসেসে আমার ইয়েটা হয়েছিল, তখন হচ্ছে এই পুরো প্রজেক্টটাই থেমেছিল। পুরো প্রজেক্টটা থেমে থাকার পর যেটা হয়, এটা হয় আমি এরপর বইটা রেখেই দিয়েছিলাম। আমার একটা ইনিশিয়াল ড্রাফট হয়েছে, তারপর সেকেন্ড ড্রাফটটা এরপর মোটামুটি বছরখানিক পর একবার ধরি, আবার ফেলে রাখি। ফেলে রাখার পর এখানে নিচে একটা বিডি মাননীয় সামিট হচ্ছিল গত বছর, মাহি আমরা মিলে সবাই মিলে করছিলাম। এর আগে চা খাচ্ছিলাম বাইরে, সালেহিনের সাথে কথা হচ্ছিল। সালেহিনকে যখন আমি বললাম, সালেহিন আমার এই ধরনের একটা বই আছে, কি বলো, তখন সালেহিন করলো কি, এখানে স্টেজে এসে ঘোষণা করে দিয়ে দিচ্ছে যে ফরহান ভাইয়ের বই বেরোচ্ছে। এখন তো একটা দায়বদ্ধতা থাকেই, তো ওইখান থেকে গিয়ে হচ্ছে এটা শেষ করা। চেষ্টা করেছি নিজের মতো করে। আমি আসলে যখন শুরুতে আমি একটা জিনিস ভাবার চেষ্টা করেছি, যখন শুরুতে আমি যখন বিভিন্ন ভাষার বইগুলোকে পড়তাম, মাউন্টেনিয়ারিং টার্মিনোলজি যখন জানা শুরু করছি, তখন হচ্ছে এই যে ক্রিভাস কি, সিরাক কি, এই কি সেই কি, ওভারহ্যাং কি, এগুলো ক্রাক্স কি, এগুলো যখন চিন্তা করতাম তখন নিজের কাছেই কঠিন লাগতো। এখন আমার বুক লেখা অনুবাদটা যাতে পড়ে যাতে কারো কাছে কঠিন এই জিনিসটা হিট না করে, সবাই যাতে সহজভাবে পায়, এটা একটা চেষ্টা করেছি। ভাষাগুলোকে যতটা সম্ভব সহজবোধ্য রাখার, টিপিক্যাল ইংলিশ না গিয়ে, যদি একটু কম্প্রোমাইজ করেও যদি আমি পারি, তাইলেও যাতে আমি সবার কাছে পৌঁছাতে পারি। আর দ্বিতীয় হচ্ছে, প্রথম বই হিসেবে এমন একটা জিনিস করতে পেরেছি, ওই যে বললাম প্রমোটার, দোনো পক্ষের কথা যাতে বলতে পারি, এমন একটা বই বেছে নেওয়ার চেষ্টা করেছি। সবাই দোয়া করবেন, পড়বেন, আর এই তো কি বলবো, আমার জন্য ইয়া করবেন। আর দ্বিতীয় বইটার কাজ চলছে, ওইটাও বলতেই, ওই আজকে অনেকবার শুনেছেন মনে হয়, ক্রিস বনিংটনের আই চুজ টু ক্লাইম্ব। প্রথমটা হচ্ছে কেন করবেন না,
দ্বিতীয়টা হচ্ছে কেন করবেন, পুরো উল্টো। সো এটা নিয়ে কাজ চলছে, ওইটার জন্য দোয়া করবেন সবাই, এটা রিভিউ টিভিউ পেলে ভালো লাগবে, সবাই করবেন। থ্যাংক ইউ।